Assalamu alaikum, Dr. Mahbub Shaheen, Senior Consultant Aurora Skin and Hair Research Institute. যথারীতি আমাদের ধারাবাহিক ভাইবা ক্লাসে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। আজকেও আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো, তবে আজকের ক্লাসটা একটু সংক্ষিপ্ত করব। আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, which of the following complications is most associated with PUVA therapy? আমরা যারা ডার্মাটোলজিস্ট বা আমরা যারা স্কিন ডিজিজ ট্রিটমেন্টের সাথে রিলেটেড স্পেশালিস্ট যারা, আমরা কিন্তু পুভা থেরাপি সম্পর্কে কম বেশি সবাই জানি। এবং এই পুভা অথবা ওয়ান টাইপ অফ ফটোথেরাপি, এটা কিন্তু ডার্মাটোলজিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্ট মডালিটিস। বিশেষ করে ভিটিলিগো, সোরিয়াসিস এন্ড ডিফারেন্ট ফর্ম অফ একজিমায় এটা খুব ভালো একটি চিকিৎসা ব্যবস্থা। সো এই ফটোথেরাপির মধ্যে অন্যতম হলো পুভা। সো এই পুভা থেরাপিতে অনেক সময় আমাদের কিছু কমপ্লিকেশনস আমরা দেখি, যার কারণে আমরা এখন এই পুভার পরিবর্তে আমরা কিন্তু আরেকটি ফটোথেরাপি আছে, ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বি অথবা আল্ট্রাভায়োলেট বি ফটোথেরাপি, যেখানে কমপ্লিকেশনস এর হার অনেকটাই কম, যেটাকে অপেক্ষাকৃত আমরা সেফ বলতে পারি। দ্যাটস ওয়াই পুভা রিলেটেড যে কমপ্লিকেশন, সেই বিষয়গুলি নিয়ে আমাদের অতটা কনসার্ন হতে হয় না। কিন্তু একটা সময় ডার্মাটোলজিতে পুভার অনেক ব্যবহার ছিল, যদিও এটা কমে আসছে, কিন্তু এখনো কমপ্লিটলি স্টপ হয়নি, কিন্তু এখনো আছে, কিন্তু সেটার মাত্রাটা অনেক কমে আসছে। এখন আমরা ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বি ফটোথেরাপিতে ট্রিটমেন্ট করি, যেটা কম্পারেটিভলি সেফ। সেই পুভা থেরাপি যদি দীর্ঘদিন দেওয়া হয়, সেখানে স্কিনে কিছু চেঞ্জ আসতে পারে, মেলিগনেন্সি ডেভেলপ করতে পারে। তার মধ্যে মোস্ট কমনলি যেই মেলিগনেন্সি, স্কিনের মেলিগনেন্সি দেখা যায়, সেটা হলো নন মেলানোমা স্কিন ক্যান্সার। সো নন মেলানোমা স্কিন ক্যান্সার বলতে আমরা বেজাল সেল কার্সিনোমা, স্কোমা সেল কার্সিনোমাকে বুঝাই। সো এই নন মেলানোমা স্কিন ক্যান্সার হতে পারে দীর্ঘদিন যদি আমরা পুভা থেরাপি দেই, সেটার জটিলতা হিসাবে। A 26-year-old man with a history of hereditary hemorrhagic telangiectasia, planning with a family history and mode of inheritance আমরা জানি, এটা অটোজোমাল। 45 years old patient with a history of seborrheic dermatitis presents in late winter due to a flare in his symptoms affecting both his face and scalp. Which of the following agent is least likely to be beneficial? অর্থাৎ একটা সেবোরিক ডার্মাটাইটিসের পেশেন্ট, লেট উইন্টারে তার ফ্লেয়ার হলো। এই ফ্লেয়ারের জন্য যে ড্রাগগুলি আমরা ব্যবহার করি, তার মধ্যে অন্যতম হলো কিটোকোনাজল। সেটা বেসিক্যালি আমরা শ্যাম্পু হিসাবে ব্যবহার করি, কিটোকোনাজল শ্যাম্পু। সেলেনিয়াম সালফাইড শ্যাম্পু, সেটাও আমরা ব্যবহার করি। টপিক্যাল হাইড্রোকর্টিসন, ইটস ওয়ান টাইপ অফ স্টেরয়েড, সেটাও আমরা ব্যবহার করি। টার শ্যাম্পু অনেক সময় আমরা ব্যবহার, কিন্তু অ্যাকোয়াস ক্রিম আসলে খুব একটা আমরা ইউজ করি না seborrheic dermatitis. 74-year-old woman develops intense blisters on her inner thigh and upper arms. Give the likely diagnosis and what will immunofluorescence of the skin biopsy demonstrate? So আমরা যদি একটু খেয়াল করি এই পেশেন্টের এজ, this patient is aged patient, 74 years means aged patient, এবং তার যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা স্কিন ফাইন্ডিংস, এর মধ্যে টেন্স ইচি ব্লিস্টার্স, ফিমেল পেশেন্ট, ইনার থাই এন্ড আপার আর্মস। সো স্কিন ফাইন্ডিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি স্কিন লেশন, দিস ব্লিস্টার, এবং এটা ইন্টেন্স ইচি, এন্ড ব্লিস্টার হলো টেন্স ব্লিস্টার। টেন্স ব্লিস্টার মিন্স ইট বুলা, both vesicle and bulla, that's why it's blisters. So considering all these findings, aged patient, tense blisters, and there is an itching, so this is a classical presentation of bullous pemphigoid. So
এই বুলাস পেম্পিগয়েটে ইমিউনোফ্লোরোসেন্স ফাইন্ডিংস স্কিন বায়োপসি করে আমরা যখন ইমিউনোফ্লোরোসেন্স ফাইন্ডিংস খুঁজি তখন আমরা বেসিক্যালি কি পাই? বেসিক্যালি আমরা পাই IgG and C3 at dermoepidermal junction. এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইমিউনোফ্লোরোসেন্সে এই প্যাটার্নটা পাওয়া যায় লিনিয়ার প্যাটার্ন। IgG কিন্তু আমরা প্যাম্পিগাস ভালগারিসও পাই, সেখানে লেস লাইক প্যাটার্ন পাই বা নেট লাইক প্যাটার্ন পাই, কিন্তু বুলাস পেম্পিগয়েটে এটা পাওয়া যায় লিনিয়ার প্যাটার্ন, ডার্মোএপিডার্মাল জাংশনে লিনিয়ার প্যাটার্নে আমরা পাই। So this is a characteristic features of immunofluorescence skin biopsy of a patient of bullous pemphigoid. আমরা জানি বুলাস পেম্পিগয়েড ইজ অ্যান অটোইমিউন বুলাস স্কিন ডিজিজ। যে কয়েকটা কমন অটোইমিউন বুলাস স্কিন ডিজিজ আছে তার মধ্যে বুলাস পেম্পিগয়েড অন্যতম। এছাড়া আমরা জানি প্যাম্পিগাস ভালগারিস আছে, ডার্মাটাইটিস হারপিটিফর্মিস আছে, epidermolysis bullosa acquisita is an also autoimmune disease, CBDC. These are the autoimmune bullous disease. Next question is 16-year-old girl presents with a history of persistent papulopustular inflammatory acne, which has not responded to the topical antibiotics or benzyl peroxide preparations. She is otherwise well, but is very troubled by her acne, and it is stopping her from socializing. Stopping her actually her normal activities, social activities, I can say. So what is the most appropriate next step of management? অর্থাৎ আমরা যদি একটু পেপিলোপাস্টুলার ইনফ্লামেটরি একনি দেখি, আমরা এটাকে মডারেট টু সিভিয়ার একনি বলতে পারি। মডারেট টু সিভিয়ার একনিতে ইউজুয়ালি টপিক্যাল প্রিপারেশন অনলি ইজ নট গুড এনাফ। এই পেশেন্টের ক্ষেত্রে টপিক্যাল অ্যান্টিবায়োটিক আর বেনজাইল পেরোক্সাইড ট্রাই করা হয়েছে, বাট রেসপন্ড করেনি। সো ডেফিনেটলি সেখানে অবশ্যই আমাদেরকে সিস্টেমিক ড্রাগে যেতে হবে, এবং সিস্টেমিক ড্রাগে যদি যাই আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসাবে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্ড মিনোসাইক্লিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, 100 মিলিগ্রাম ডেইলি ফর 3 months. সো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এই টপিক্যাল প্রিপারেশনের পাশাপাশি অবশ্যই আমরা তাকে মিনোসাইক্লিন দিব ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে। তবে ইরিথ্রোমাইসিন আমাদের অপশন আছে, আমরা ইরিথ্রোমাইসিন কিন্তু ইউজ করতে পারি। A 10-year-old boy presents with a patch of inflammation and hair loss in the scalp, which was noticed when he went for a haircut. অর্থাৎ সে যখন সেলুনে চুল কাটতে গেল তখন সে খেয়াল করলো যে তার মাথায় একটা ইনফ্লামেটরি প্যাচ, যেখানে হেয়ার লস আছে। হি ইজ আদারওয়াইজ ওয়েল, তার অন্য কোনো বেসিক্যালি আর সমস্যা নাই, উইথ নো মেডিকেল হিস্ট্রি, and lives at home with his mother, brother, and pets. So this is very important. He lives at home with his brother, mother, and pets. They have just returned home from a holiday on a farm. On examination, there is a boggy area of inflammation in the scalp with overlying pustules and hair loss. And this is thought most likely to be Tinea capitis, and which of the following statement is correct? So examination with Wood's light will show area of fluorescence if the endothrix is involved. Endothrix involved হলে কিন্তু fluorescence হবে না। If the diagnosis is confirmed, he should be treated with topical terbinafine. Definitely not. It's a case of Tinea capitis and it's an inflammatory Tinea capitis. Definitely systemic drug আমাদেরকে দিতে হবে। So oral glycofulvin is the antifungal agent of choice for children in the UK. Is absolutely right. Systemic glucocorticoid will prevent any further hair loss. Definitely systemic steroid, short course of steroid helps to prevent further scarring. In fact, prevent further scarring. Tinea capitis is a dermatophyte fungal infection of the scalp hair bulb. Actually, it is a hair follicle hair, not hair bulb, in fact. So I think oral glycofulvin is a drug of choice, and systemic steroids, in fact, আমরা এটাকে prevent scarring. Systemic steroid দেওয়া হয় prevent scarring এর জন্য, not only hair loss.
So I think oral glycopulvin is the antifungal agent of choice for children in UK in case of tinea cavitis. So in these patients, we actually confirm the diagnosis by doing wood slide in most of the cases. Sometimes we can go for the biopsies, rarely. And after confirmation of the diagnosis, oral glycopulvin is the antifungal drug of choice, along with supportive treatment and definitely short course of systemic steroids are advised to prevent scarring and permanent hair loss. Next question is a 62-year-old woman presents with a 6-week history of a rapidly enlarging lesion on the right cheek, which is otherwise asymptomatic. She lived in South Africa until the age of 20 years and has previously had their BCCs excised. What would be the most appropriate course of action? So question is, 6-week history of rapidly enlarging lesion on the right cheek. Rapidly enlarging, this is very, very important. And this patient has a history of basal cell carcinoma, that was actually excised. So basal cell carcinoma has the characteristics of a very, very slowly growing skin tumor, very, very slowly growing skin tumor, malignant skin tumor, locally malignant skin tumor. So comparing the character of the lesion, it's not actually basal cell carcinoma. So rapidly growing, enlarging lesions on the right cheek, this is most likely a case of keratoacanthoma. So in that case, we can go for the excisional surgery. That will be curable. As you know, it's a pre-malignant condition. It's not malignant conditions. So keratoacanthoma has this typical characteristics of rapid growth and static condition, then regression. This is the classical characteristics of keratoacanthoma. A 32-year-old woman presents with a painful, well-demarcated erythematous plaque on the buttock, which occurs most months premenstrually. She is otherwise well and has recently started the oral contraceptives for menorrhagia. On close inspection, there is a well-defined plaque on the right buttock with clustered vesicles and premenstrually. So first of all, vesicular eruption is not actually found in molluscum, not found in tinea corporis, and it may be found in fixed drug eruption, it may be found in contact allergy, it may be found in herpes simplex infections. So perimenstrual period, the cluster of vesicles, that is group of vesicles, are more in favor of herpes simplex infections. That is actually this woman presents with a painful, well-demarcated erythematous plaque on the buttock, on which she actually develops clustered vesicles. So this is painful. So herpes infections characteristics of group vesicles, and it is usually painful, as because this is the infection that actually involve the nerves, cutaneous nerves. So until it is proved otherwise, clinically it seems to be a case of herpes simplex infections. 39-year-old woman with psoriasis, which is controlled by acitretin, wishes to become pregnant. What advice would you give her with regards to her planning to conceive? This is very, very important, considering the use of retinoids, oral retinoids, as you know. Isotretinoin and acitretin is the two common and important drug
we at the dermatologist use routinely in our dermatological practice to manage different dermatological conditions like acne vulgaris, psoriasis, eczemas, and other conditions. So, acitretin is one type of oral retinoids. When we prescribe a patient, if the patient is female and fertile age, she is counseled and advised not to be conceived, not to be pregnant for at least 3 years. For at least 3 years, as because this drug is a very dangerous and it's a teratogenic drugs, and these durations 2 to 3 years, and some literature says it's a 2 years, some literature says it's a 3 years, whatever it may be, it's a 3 years or 2 years. You have to advise your patients not to become pregnant after stopping this drug, at least 3 years after stopping this drug. So this is really very, very important. Otherwise, there is a chance of teratogenicity definitely is there. So it's she can try to conceive after 3 years of stopping this acitretin with safety. Which of the following is a normal variant of nail growth? As you know, these are the findings that actually we found in different dermatological conditions in nail. One is longitudinal ridging, nail furrowing, onycholysis, nail pitting, and transverse ridging. So nail pitting, normally you can see, we can see in a healthy individuals, it is usually less than 5 in number in each nail, is considered as a normal findings of the nail. Our next question is, a 35-year-old woman presents with a 6 months history of sudden onset of hair loss. On examination, there is a complete loss of scalp hair, eyebrows, eyelashes, and hair at all other body sides. And there is no evidence of scalp inflammation, scarring, or regrowth. She is otherwise well, although she has a history of vitiligo and treated hypothyroidism. Which of the following management approaches would be most appropriate? So, considering all these findings, this is a case of alopecia universalis, as because this patient has lost all her hairs, including scalp, eyebrows, eyelashes, and all other body areas where hairs are normally found. And there is no signs of inflammation, scarring, or regrowth. So definitely it's a case of alopecia universalis. And as you know, alopecia universalis is an autoimmune disease. And one autoimmune disease is associated with other autoimmune diseases, like these patients have a history of vitiligo is another autoimmune disease, and autoimmune thyroiditis is also another autoimmune conditions. So considering all these things, which will be the most appropriate treatment option? Definitely, wig is not a good option. Finasteride is also not a good option, as because there is an autoantibodies. So intralesional injections, we cannot give this injection because the whole body is involved. So in that particular case, topical minoxidil is not also very comfortable treatment to treat this condition. So considering all these things, narrowband ultraviolet B is a very good option, as because whole body of this patient can put herself in this narrowband ultraviolet B phototherapy machine, and she can be treated with these treatment modalities. Though sometimes we treat these conditions by using some sort of immunosuppressive oral systemic immunosuppressive like drug systemic steroids or other immunosuppressive agents like methotrexate or other drugs, newer drugs, as you know, JAK inhibitors. This is very, very new and very promising drugs for the management of alopecia areata extensive cases, even universalis.
So this JAK inhibitor tofacitinib is a very good drug of choice in this particular of cases, but considering all these options, definitely narrowband ultraviolet B phototherapy is a very good option for this type of patients to treat properly. So I think this is the last questions of today's lecture. So it's a question number 12. A 3-year-old boy presents with a 2-day history of tense blisters and superficial erosion arising on a background of erythema affecting the trunk and face. He has been off his foot and is febrile. On examination, extensive superficial erosions are evident in the groin, affected large areas on the trunk, and there is no mucosal involvement. What is the most likely diagnosis? So considering all these things, this is the tense blister. So in case of impetigo, usually flaccid blister, SSSS, flaccid blister, Stevens-Johnson syndrome, toxic epidermal necrolysis, all these conditions we actually found flaccid blisters. So epidermolysis bullosa. So epidermolysis bullosa acquisita. Because epidermal bullosa has two forms, and one is autoimmune epidermolysis bullosa, and another is epidermolysis bullosa dystrophic, as you know, is genodermatosis. So considering this 3-year-old boy, we can consider these patients as an epidermolysis bullosa that is genodermatosis, where tense blisters may develop, flaccid blisters may develop, but these blisters are actually develops in the trauma-prone areas, and some type of epidermolysis bullosa simplex. Some types are dystrophic form, dystrophic varieties, and some types of epidermolysis bullosa may involve oral mucosa. Some types of EB not involves oral mucosa. So considering all these things, if there is a tense blisters, this is a case of EB, that is epidermolysis bullosa. So this is the last case, last questions of today's topic, today's discussions. Impetigo, as you know, one is non-bullous type of impetigo, another is bullous type of impetigo. And bullous type of impetigo, this is a flaccid bulla, as because this bulla forms in the superficial layer of the epidermis. That's why it's a flaccid, same as in staphylococcus scalded skin syndrome, Stevens-Johnson syndrome, and toxic epidermal necrolysis. So this is epidermolysis bullosa. So thank you very much. Thank you everybody for the patience sharing and with us. আজকে আমরা যে 12টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, এর মধ্যে অনেকগুলি প্রশ্ন, অনেকগুলি আসলে কেস যেগুলি খুব কমন কেস আমি বলবো না, যেমন ইবি ইজ নট এ কমন কেস। তারপর আমরা এই যে এলোপেশিয়া ইউনিভার্সাল ইজ নট এ ভেরি কমন কেস। নেইল নরমাল ফাইন্ডিংস এটা আমরা দেখতে পারি। তারপরে আমরা যদি বলি সোরিয়াসিসের যে এসিট্রেটিন, এটাও আমি মনে করি না, আমি জানি না, এখানে সম্ভবত এমআরসিবির কোশ্চেন রিলেটেড কোশ্চেন এগুলি আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য খুবই মানে ইম্পর্টেন্ট, এটা বলা যাবে না। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এটাও ঠিক তাই। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। ইনশাআল্লাহ আমাদের আগামী সপ্তাহের ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।